by crossing the blood-brain barrier, and some drugs can activate the central nervous system because the blood-brain barrier is little bit weak, and the autonomic nervous system like sympathetic and parasympathetic. Parasympathetic is fully intact and functioning, but the sympathetic system is very immature and it cannot cope up with the reflex. এটা একটু ডিফারেন্স। আমরা সিম্পাথেটিক ডিফারেন্সটা নিয়ে একটু পরে কথা বলবো। আর আমরা বলছিলাম স্পাইনাল কর্ডের লেন্থ এটা ফুল টার্ম ম্যাচিউর বাচ্চা হলে একদম স্যাক্রাল টুথি পর্যন্ত, বাট ইন কেস অফ অ্যাডাল্ট it comes up, it goes up at the level of the first lumbar vertebra. So this is a big difference. Next, the cardiovascular difference আমরা এটা বলছিলাম যে খুবই drastical change that occurs just after birth and before birth. আমরা ছবি দেখে বলছিলাম যে there is change of the intra-arterial septum and the communication between the pulmonary trunk and the arch of the aorta. This is almost just when the umbilical cord is clamped, then definitely the intra-arterial foramen oval will be closed and this ductus arteriosus will be functionally obliterated, functionally closed. So the right to left shunt will be established in normal circulation. এটা তো বুঝাতে পারলাম? Yes sir. বুঝাতে পারলাম? মানে ইন্ট্রা মানে মায়ের মানে ফিটাল সার্কুলেশনে there is a right to left shunt, মানে রাইট অ্যাট্রাম থেকে ব্লাডটা লেফট আর্মে যাচ্ছে এবং রাইট ভেন্ট্রিকল থেকে ব্লাডটা আর্চ অফ দি আউটারে যাচ্ছে through the arteriosus. So just after birth, functionally it is almost closed. Before birth, the ultrasonologist will found a foramen oval and the patent ductus arteriosus, but just after birth, the ultrasonic echocardiogram will show that there is no communication between the right atrium and left atrium and the right ventricle and the arch of the aorta. Am I clear? So it is a drastical change. Again, the baby's heart rate very very important. আমরা নিচের দিকে আসি তাহলে আমরা একটু পরবর্তী দেখো হার্ট রেট। একটা বাচ্চার হার্ট রেট এট বার্থ টার্ম বেবি হার্ট রেট ইজ अराउंड 140 অ্যাডাল্টে কত এটা? কত? আমরা বলি 70 to 100, 70 to 100, 100 এর বেশি এটাকে কেটে বলি 70 নিচে গেলে ব্যাডি কেটে বলি, and it is almost 72. রাহিমা আক্তার মিউট করো, রাহিমা আক্তার মিউট করো। একসাথে মারামারি চলছে। রাহিমা একসাথে মারামারি চলছে। রাহিমা মিউট করো, তোমার শব্দ আসছে। So the normal probably Rahima is not hearing my lecture. So Sharafi শোনা যায়? জি স্যার শোনা যাচ্ছে। একদম মাঝে মধ্যে বলো শোনা যাচ্ছে আপনাকে। শোনা যাচ্ছে স্যার। So normal the adult heart rate is about adult heart rate is about 70, 72, 74. But in case of newborn, the heart rate is almost double, 140, 70 into 2, double, almost double. Second. Sorry, we are disturbed by the telephones. সুতরাং দেখো একটা বাচ্চার হার্ট রেট 140, it's a big difference. ওই বাচ্চাদের হার্ট রেট বেশি কেন কেউ বলতে পারো? বাচ্চাদের হার্ট রেট বেশি কেন? স্যার চেস্ট ক্যাভিটি স্যার ছোট, স্যার চেস্ট ক্যাভিটি ছোট, তার মানে হার্টটা ছোট, তাই তো?
এটা কি মানে প্রপোর্শনালি ধরো যদি একটা অ্যাডাল্ট লোকের হার্টের ওজন 1 কেজি হয়, বলি না হেভি বিরাট বড় হার্ট মানে 1 কেজি ওজন, তাহলে একটা 3 কেজির বাচ্চার ওজনের হার্টের ওজন হবে 300 গ্রাম, তাই তো? 300 গ্রাম বা 400 গ্রাম। এটা কি কারণ নাকি অন্য কোনো কারণ আছে? স্যার এদের স্ট্রোক ভলিউমটা স্যার কম। গুড, ভেরি গুড, কাছাকাছি চলে গেছে। স্ট্রোক ভলিউম কম কেন? স্যার স্ট্রোক ভলিউম কম হওয়ার কারণে স্যার কার্ডিয়াক ইনজেকশন ফ্র্যাকশন আউটপুটও কম স্যার। কেন এই স্ট্রোক জন্য ভলিউম স্যার কম কেন এদের সেটা বলো, স্ট্রোক ভলিউম কম কেন? স্যার এদের ভ্যানাস রিটার্ন কম স্যার। ভেনাসিলিন কম এদের কেন? সুপিরিয়র ভ্যানাকাবাদিয়া স্যার হচ্ছে রিটার্ন কম হয় স্যার। ভেনাসিলিন কম কেন? স্যার সুপিরিয়র ভ্যানাকাবাল রিটার্ন কম স্যার। কেন সুরের ভেনাগার কম কেন? মাথা তো বড় থাকে, মাথা হাত পা সব ঠিক থাকে। কেন স্যার হচ্ছে ফিটাল সার্কুলেশনটা স্যার ম্যাটারনাল প্লাসেন্টা থেকে আসে স্যার, সেটা মেনলি স্যার ইনফিরিয়র ভ্যানাকাবাদিয়া আসে না স্যার। না, এটা তো আর ম্যাটারনাল জন্য- নাই, আমি ম্যাটারনাল কাট অফ করে দিছি। বাচ্চা এখন জন্মগ্রহণ করে ফেলেছে, আমেরিকান কট ক্ল্যাম্প আমাদের কাটা হয়ে গেছে। এখন আমার স্ট্রোক ভলিউম বেশি কেন, কম কেন? বিকজ স্যার সিম্প্যাথেটিক Hypoxia. নার্ভাস সিস্টেমটা বলো এদের হার্ট মাসলগুলো স্যার স্টিপ, এদের হার্ট মাসল স্টিপ, এদের স্যার ইলাস্টিসিটি কম হওয়ার কারণে স্যার এর this is not The the Frank answer. Starling- The answer is the blood volume is less. আমরা আমাদের blood volume কত? 5 to 6 liter. 5 to 6% বাচ্চাদের? of the body weight, 5 to 6% of the total body weight. হ্যাঁ কত? It is about 80 ml per kg body weight. 80 ml মানে যদি একটা লোকের ওজন 70 কেজি হয়, তাহলে ব্লাড থাকবে হলো 5600 ml মানে 5.5 লিটার। এটা আন্দাজে আমরা বলি যে 5 to 6 লিটার, আন্দাজে বলি, বাট মনে রাখতে হবে আমাদের it is about 80 ml per kg body weight। অর্থাৎ যদি একটা লোকের ওজন 70 কেজি হয়, তার শরীরে ব্লাড আছে 5600 ml, 5.6 240 ml। সুতরাং 240 ml ব্লাড কে সার্কুলেশন করার জন্য হার্ট কে বারবার পাম্প করতে হয়। সো it maintain cardiac output by increasing the heart rate, এই জন্য বাচ্চার হার্ট বেশি, মানে 140 বার পাম্প না করলে সেই পরিমাণ ব্লাড সারা শরীরে সার্কুলেট করতে পারে না। এবং যখন বয়স বাড়ে, ব্লাড ভলিউম বাড়ে, তখন কিন্তু হার্ট রেটটা আস্তে আস্তে কমে যায়, বিকজ তখন কার্ডিয়াক আউটপুট আমরা ভলিউম বাড়ার কারণে পাই। Not related to the venous return or the superior vena cava return, it related to the amount of blood volume। এগুলো অনেক ক্যাপাসিটি ব্যাপার আছে, ব্লাড ভলিউম কম থাকার জন্য হার্ট রেট বেশি থাকে। এবং the myocardium is, দেখো মায়োকার্ডিয়াম আমরা বলছি যে মায়োকার্ডিয়ামের কিছু স্পেশাল পিকুলারিটি আছে। এটা সিন্স বার্থ আমরা বলি যে 10 সপ্তাহের দিকে হার্ট বিগিনস টু বিট এবং টিল ডেথ এটা কিন্তু বিট করতে থাকে। কিন্তু ইন নিওনেটাল মানে হচ্ছে 0 থেকে 28 ইয়ার্স আমরা বলছি, নিওনেটাল পিরিয়ডে মায়োকার্ডিয়াম ইজ ভেরি ভেরি সেনসিটিভ, ভেরি ভেরি ইউনিক, বিকজ দেখো আমাদের যখন স্মল অ্যামাউন্টের ব্লাড লস হয়, যেমন একটা অ্যাডাল্ট ছেলে বা অ্যাডাল্ট মেয়ে যার বয়স 20 বা 22 বছর, তোমাদের বয়সী, যদি চলে আসলো, বিকজ 500 ml ব্লাড লস হলে এর জন্য সে কোন রকম হাইপোভলিক স্টেট ফেস করে না। কেন ফেস করে না? বিকজ দি হার্ট ইনক্রিজ দি হার্ট রেট টু মেইনটেইন দি কার্ডিয়াক আউটপুট। অর্থাৎ 72 ছিল, সে যদি 80 বিট পার মিনিটে দেয়, তাহলে স্যার 500 ml লস সে কম্পেনসেট করতে পারে। এটা হচ্ছে হার্টের একটা কম্পেনসেটরি মেকানিজম। ইভেন 20% ব্লাড লস হলে মেইনটেইন করতে পারে, 30% বেশি হলে সঙ্গে চলে যাবে, 30% বেশি হলে হার্ট মেইনটেইন করতে পারবে না। বাট সার্টেন অ্যামাউন্ট অফ ব্লাড লস ক্যান মেইনটেইন বাই দি হার্ট বাই ইনক্রিজিং হার্ট রেট। হার্ট রেট কেন বাড়ে? ডিউ টু সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি। আমরা জানি হার্টের উপর কাজ করে অ্যাড্রেনালিন, নরডাইনালিন, ডোপামিন। These are the sympathetic secretion. The catecholamines comes from the sympathetic secretion. So when the sympathetic stimulation occurs, then the adrenaline, noradrenaline secretes that acts on the myocardium, and the myocardium contracts soon very rapidly, that causes increased heart rate. তো আমরা আগে বলেছিলাম যে দুটো কারণে এটা হবে না। sympathetic system is not fully developed, আমরা আগে বলেছি না সিএনএস এর সমান। ওকে,
আমরা Yes, sir. আমরা বলেছি যে সিম্প্যাথেটিক সিস্টেমটা ইজ নট ফুলি ডেভেলপড, সুতরাং অ্যাড্রিনালিন নরএড্রিনালিন ক্যাটেকোলামিন এখানে আসতে পারে না, এক নম্বর। আর দুই নম্বর হচ্ছে যে মায়োকার্ডিয়াম ইজ ইনসেনসিটিভ ডিউরিং দ্য নিউরাল ফেজ, অর্থাৎ মায়োকার্ডিয়ামের পুরো অ্যাড্রিনালিন নরএড্রিনালিন আসলেও এটা কিন্তু হার্ট রেট চেঞ্জ করে না, অর্থাৎ হার্ট রেট 140 থেকে 150 160 হবে না বাই দ্য অ্যাকশন অফ দি ক্যাটেকোলামিনস। এই কথা বলার উদ্দেশ্যটা, এই কথা বলার উদ্দেশ্য হলো যে স্মল অ্যামাউন্টের ব্লাড লসও বাচ্চাদের ক্ষেত্রে কম্পেনসেট করতে পারে না। যেমন একটা অপারেশনের সময় দেখা গেল যে তার 20 ml ব্লাড লস হলো, তো আমরা ধারণা করতে পারি যে 20 ml ব্লাড লস তেমন কোনো বিষয় না। 20 ml ব্লাড লস হলে হার্ট ইটসেলফ ক্যান কম্পেনসেট বাই ইনক্রিজিং হার্ট রেট। আমরা এই মনে করে অপারেশন শুরু করলাম এবং শেষ করলাম, কিন্তু ওই বাচ্চার হার্ট রেট বাড়বে না। কেন বাড়বে না? আমরা আগে বলেছি যে সিম্প্যাথেটিক স্টিমুলেশন হলে অ্যাড্রিনালিন সিক্রেশন হবে না, যদিও সিক্রেশন হয় তাহলে পরে কিন্তু সেটা হার্টের উপর কাজ করবে। বুঝতে পারলাম? Yes, sir. Yes, sir. Sir, myocardium কেন insensitive to adrenaline noradrenaline, sir? Naturally, because the Okay. myocardium is immature and the receptors are not fully developed. Okay? Yes, এই কথা বলার উদ্দেশ্য হলো যে ধরো একটা রোগীর ব্র্যাডিকার্ডিয়া, মানে আমরা যে অ্যাডভান্টেজটা করি যখন একটা রোগীর ব্র্যাডিকার্ডিয়া হয়, এটা যাচ্ছে না কেন আমার স্কিন থেকে? সিকিউরিটি হ্যাঁ, এবং ধরো একটা রোগীর, আমরা অ্যাডাল্ট একটা রোগীর যদি ব্র্যাডিকার্ডিয়া হয়, তোমরা দেখছো ওয়ার্ডে বা মেডিসিন ওয়ার্ডে, কার্ডিওলজি ইউনিটে দেখবা যখন একটা রোগের হার্ট রেট কমে যায়, অর্থাৎ পালস যখন কমতে কমতে 60 নিয়ে চলে আসে, আমরা তখন অ্যাড্রিনালিন নরএড্রিনালিন ইনজেকশন দিই, ডোপামিন ইনজেকশন দিই না? Yes, ঠিক sir. না? Yes, sir. আমরা জানি এটা যে হার্ট রেট কমে গেলে যদি আমরা ক্যাটেকোলামিনস দিই, ডোপামিন অ্যাড্রিনালিন দিই, ইট ইনক্রিজ দ্য হার্ট রেট। দেখো অ্যানাস্থেটিস্টরাও দেয়, যদি হার্ট রেট কমে যায় সাথে সাথে অ্যাড্রিনালিন ইনজেকশন দিয়ে দেয়। এখন যে একটা বাচ্চা, একটা নিউনাটের যদি হার্ট রেট কমে যায় এরকম, আর তুমি যদি তাকে অ্যাড্রিনালিন দিয়ে মনে করো হার্ট রেট বাড়বে, এটা কিন্তু ভুল। এই হার্ট রেট কিন্তু বাড়বে। বুঝা গেছে? বুঝা গেছে? Yes, sir. বুঝা গেছে? Yes, sir. So don't hope that the adrenaline and adrenaline dopamine will increase the heart rate in case of neonat in bradycardia. They need the cardiac message to increase the heart rate, not the adrenaline. So it's very, very important. Tell myocardium relative ST, myocardium stroke volume fixed, myocardium heart rate fixed, cardiac output fixed. So that any kind of blood loss cannot reflexively cope up by the heart. Any adrenaline can increase the heart rate. So this you must remember before managing any cardiac problems. Okay? বুঝতে পারলাম? Yes, sir. Sir. ভেরি গুড। আর এই যে মনে রাখো যে আমরা সবসময় ইন্টারনেটে বলি যে বাচ্চার হার্ট রেট কত, বাচ্চা দেখে বলে স্যার 5/120 কেটে কেটে হচ্ছে। দিস ইজ নট ট্রু, দিস ইজ নট ট্রু। এখানে চার্টাতে দেখো যে এট বার্থ ইট ইজ 140 এবং অ্যাবাউট 12 ইয়ার্স it comes to the normal about 70 plus minus 17 অথবা 70। ইয়াং অ্যাডাল্ট আমরা 75 plus minus 74 ধরে আর কি, বাট it comes to normal phenomena at the age of 12 years। 10 বছর বয়সে, 12 বছর বয়সে এটা নরমাল 72 তে আসে। তার আগে কিন্তু একটু হাইস থাকে। কখনো বলো না যে 2 বছরের বাচ্চার হার্ট রেট 110 হলে 120 হলে বলো না যে স্যার ট্যাকিকার্ডিয়া হচ্ছে। নরমাল পাস রেট তার 110 120 এরকম। ওকে? Now come to the respiratory system. One of the biggest respiratory system huge change that occurs after the birth. আমাদের নিশ্চয় মনে আছে যখন আমরা মায়ের পেটে থাকি, ইন্টারনাল লাইফে the lungs is almost inactive. Lungs do not take part in the gaseous exchange or ventilation. আমরা জানি তো এটা? জানি? Yes, sir. Yes, sir. Does not take part in ventilation or inspiration expiration. The placenta act as a lungs because the diffusion and exchange occurs at the placenta. The maternal oxygen comes and the fetal carbon dioxide exchange in the placenta, and the lungs is almost inactive. So the blood from the right ventricle goes to the outer rather than going to the lungs. So from the permanent lung. Okay? But the lung ventilate by the amniotic fluid at the age of 36, 37, 30 weeks, 37, 39 weeks. এইদিকে লাং একটু ভেন্টিলেট করে by the amniotic fluid. No air is there. No air is there. So it does not take part any gaseous exchange.
এখন দেখো just after birth, when the placenta is clamped, when the umbilical cord is clamped, placenta is separated, then the placental activities will stop and the lung begins to action. Action begins by the crying of the crying. মনে রাখো, খুব মাইনরে মনে রাখো, অনেকে এই জিনিসটা খেয়াল করে না, আমরা অনেক সময় খেয়াল করি, আমাদের ডাক্তাররা তো খেয়াল করে না। So the first breathing is the crying of the baby. First breathing of the baby is the crying. বাচ্চা চিৎকার করে উঠলো, the air enters into the lung and lung become expanded and the alveolus opened, expanded and the gaseous exchange started. বুঝতে পারলাম? Yes, sir. ওটা আরো খেয়াল করো, খুব মনোযোগ দিয়ে, মানে ফিটাল সার্কুলেশনটা চোখের সামনে ভাসাও যে heart is beating 140 beats per minute and the blood is going to the arch of the aorta through the pulmonary trunk. এই ছবিটা দেখো, এই যে আমার কারসার যেখানে আছে এই জায়গাতে, the blood is going to the pulmonary trunk through the ductus arteriosus এখানে, it's not going to the pulmonary vessels to the lungs, not going, তাই না? এখানে just when the placenta is cut off, heart is beating and suddenly the lungs expanded, alveolus open and the blood entering from the pulmonary trunk to the lung, like this figure. The blood is going from the right ventricle to the pulmonary trunk to the lungs. ওই মুহূর্তটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। বাচ্চার প্লাসেন্টাল কর্ড ক্ল্যাম্প করার পরে বাচ্চা যদি না কাঁদে, লাং যদি এক্সপ্যান্ড না হয়, তাহলে দিস ব্লাড উইল continue to go in the arch of the aorta through the ductus arteriosus. It will never goes into the lungs as the lung is not expanded by time. ধরো একটা বাচ্চা কাঁদছে না, 1 মিনিট কাঁদছে না, তার মানে 1 মিনিটে 120 বার 140 বার হার্টটা পাম্প করছে and the blood enters into the arch of the aorta through the patent ductus arteriosus. So the baby is delayed in crying, the system is persisting, ductus arteriosus persisting, the baby is delayed in crying, the ductus arteriosus is persisting. So naturally, when the baby cries, the air enters into the alveolus, lung expanded, and naturally the blood enters into the lung for exchange. It is not going to the arch of the aorta. Naturally, এই ঘটনাটা ঘটে হচ্ছে মুহূর্তের মধ্যে। এখন মনে রাখো যে একটা বাচ্চা 1 মিনিট কাঁদলো না, তার মানে কি the fetal circulation persist. বুঝতে পারলাম? এই জন্য এখন যারা ইয়াং ডাক্তার হবে তারা অবশ্যই মনে রাখবে যে বাচ্চা ডেলিভারির পরে আমলিক্লা কট কাদার পরে যতই ব্লিডিং হোক, যতই ব্লিডিং হোক, যতই ঝামেলা হোক, বাচ্চাকে কাঁদাতে হবে। ইউ মাস্ট ক্রাই দি বেবি। আমরা দেখবা যে যারা ওটি থেকে সিজার করার পরে বা নরমাল ডেলিভারি পরে তারা বাচ্চার পিঠে রাব করে, বাচ্চার পিঠে স্টিমুলেশন দেয় ফর দি ক্রাইং। ইফ দে ডোন্ট ক্রাই, দে গিভ এ ব্লো অফ ইয়ার টু দি মাউথ, মাউথ টু মাউথ ব্রিদিং অথবা আম্বুবাই ব্রিদিং করে, বিকজ there is any delay to opening of the alveolus is causes the persistence of the ductus. Am I clear? Abu Ansari, is it clear? Yes, sir. Yes, sir. Yes, sir. Clear? সবার কাছে ক্লিয়ার? Yes, sir. হ্যাঁ, Sir. তাহলে সবাই বুঝতে পারছে? বলো। স্যার, যদি স্যার ফিটাল সার্কুলেশনটা স্যার পারসিস্ট করে, তাহলে স্যার আমরা ধরেন বেবি কাঁদলো না, তাহলে তো ফিটাল সার্কুলেশনটা হচ্ছে পারসিস্ট করছে, তাহলে আমরা কোন ফিচারটা প্রথমে পাবো দেখে বুঝে ফেলবো? এটা নাম হচ্ছে সায়ানোটিক হার্ট ডিজিজ। সায়ানোটিক হার্ট ডিজিজ, এটা পরে পড়াবো। সায়ানোটিক হার্ট ডিজিজ, তার প্রমাণ ওভার পারসিস্ট থাকবে, তার ডাক্তার আর্টারিওস প্রেজেন্ট থাকবে, পারসিস্ট থাকবে, এবং তার বাচ্চা হাইপোক্সিয়া হবে, হাত পা নীল হবে, হাত নীল হবে, নাক নীল হবে, একটু কাঁদলে সায়ানোটিক অ্যাটাক হয়ে যাবে। সায়ানোটিক মানে বাচ্চা নীল হয়ে যাবে। So you are give a threat to the parents for an operation and it needs about 10 lakhs. 10 লক্ষ টাকা লাগে অপারেশন করতে একটা intra-alveolar septal defect or the patent arteriosus. Any operation requires almost 10 lakh টাকা। তোমার ভুলের জন্য তুমি যে বাচ্চাকে ঠিকমতো না কাটাতে পারো at the birth, then you are giving the threat of the parents about 10 lakhs. Am I clear? Yes, sir. নিজের বাচ্চারা যত্ন নেব, নিজের বাচ্চা হওয়ার সময় অন্তত বলে যে পেডিয়াট্রিশিয়ান থাকবে কাছে, হ্যাঁ থাকবে। এইটা গেল ডেভেলপমেন্টের।
এখন দেখো যে বাচ্চারা কিভাবে শ্বাস নেয়। বাচ্চারা শ্বাস নেওয়া হচ্ছে দুটো জিনিস ইম্পর্টেন্ট মনে রাখতে হবে যে nose is the only entry point in the neonate and the diaphragm is the only muscle for respiration. মনে থাকবে? Nose is the only, আমাদের কি এন্ট্রি পয়েন্ট কিন্তু দুইটা, আমাদের নাক বন্ধ হলে আমরা মুখ দিয়ে শ্বাস নিই, আমাদের ডায়াফ্রাম যদি উইক হয় আমরা অ্যাক্সেসরি মাসল দিয়ে রেসপিরেশন নিই, ফুটবল প্লেয়ার আরো অ্যাক্সেসরি মাসল দিয়ে রেসপিরেশন নেয়। সুতরাং আমাদের মনে রাখতে হবে যে নিউনেটে নোজ ইজ দি অনলি নোজ, অব্লিগেটেড নোজ, তারা নাক দিয়ে শ্বাস নেয়, মুখ দিয়ে শ্বাস নেওয়া অভ্যস্ত না, এবং ডায়াফ্রাম ইজ দি অনলি মাসল ফর রেসপিরেশন। এই কথা বলার অর্থ কি? এই কথা বলার অর্থ হলো যেমন ধরো একটা বাচ্চাকে বললাম যে তুমি বাচ্চার অক্সিজেন লাগবে, অক্সিজেন দাও। ধরো ইন্টার্নিকে বললাম তুমি একটা ফেস মাস্ক দিয়ে অক্সিজেন দিলে, ফেস মাস্ক দিয়ে, তো ফেস মাস্ক দিয়ে অক্সিজেন দিলে এই অক্সিজেন অনলি 10% বা 20% নাক দিয়ে, আর 80% ঢোকার মুখ দিয়ে, সেটা না ঢুকে বেরোয় যাবে। তাহলে যদি আমি অক্সিজেন দিতে বলি একটা বাচ্চাকে, ইউ মাস্ট গিভ অক্সিজেন বাই নেজাল ক্যাথেটার, নাকের মধ্যে আসে না, নাকের মধ্যে যে অক্সিজেনটা যেটা সেটা দিতে হবে। যদি তুমি ফেস মাস্ক দিয়ে যাও তাহলে এই বাচ্চাটার অক্সিজেন স্যাচুরেশন বাড়বে না, বরং কমে যাবে, বাচ্চাটা মরে যাবে। দুই নম্বর হচ্ছে যে কোন কারণে যদি বাচ্চার অ্যাবডোমিনাল ডিসটেনশন হয়, যেমন অনেক বাচ্চা নিউরাল ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন, আমরা পরে পড়বো কিছুদিন পরেই, যে ইন কেস অফ নিউরাল ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন অ্যাবডোমিনাল ডিসটেনশন হয়, যদি অ্যাবডোমিনাল ডিসটেনশন কোনো কারণে হয় তাহলে ডায়াফ্রামটা উঁচু হয়ে থাকে, ডোম হয়ে থাকে, এটা তো এরকম ফ্ল্যাট, সবসময় ফ্ল্যাট হয়, তাই না? যদি এরকম ডোম উঁচু হয়ে থাকে তাহলে লাং এক্সপানশনের এরিয়াটা কমে যায়। তোমরা একদিন বলছিলে যে লাং এর চেস্টের ক্যাপাসিটি কম, so the compliance of the chest is very less if the diaphragm remain higher by the abdominal pressure, then it cannot maintain the respiration. সুতরাং বাচ্চা শ্বাস নিতে পারবে না, শ্বাস ফেলতে পারবে না, বাচ্চা সাইনোটিক অ্যাটাক হবে। মজার ব্যাপার কি জানো, সাইনোটিক অ্যাটাক হলে যে অক্সিজেন কম যায়, শরীরে কার্বন ডাই অক্সাইড জমা হতে থাকে, কার্বন ডাই অক্সাইড মানে হচ্ছে কার্বনিক অ্যাসিড, অ্যাসিডোসিস হয়। অ্যাসিড হলে এই বাচ্চাগুলো কাঁপতেও ভুলে যায়, ঘুমের মধ্যে মরে যায়, মানে কোনো শব্দ নাই, আওয়াজ নাই, কান্নাকাটি নাই, শ্বাস নিচ্ছে নিচ্ছে নিচ্ছে, বাচ্চা হঠাৎ করে মারা গেল ডিউ টু পালমোনারি অ্যাসিডোসিস। এইটা আমরা একটু পরেই আবার আলোচনা করব। তাহলে একটা জিনিস হচ্ছে যে বাচ্চারা অব্লিগেটরি নোজ ব্রিদার এবং ডায়াফ্রাম ইজ দ্য অনলি মাসল ফর ইন্সপিরেশন এন্ড এক্সপিরেশন। এই দুটো যদি ডিস্টার্ব হয় তাহলে এই বাচ্চাটা ঘুমের মধ্যে মারা যাবে, আমরা কিছু করতে পারবো না। দুই নম্বর কথা হচ্ছে দেখো, আমাদের যখন সাইনোসিস হয়, সাইনোসিস মানে আমরা যখন জোরে হাঁটি, সিঁড়ি বেয়ে উঠি, পাহাড় উপরে উঠি, যখন অক্সিজেন কনসেন্ট্রেশন কম বা অক্সিজেন আমার শরীরে বেশি দরকার, তখন কিন্তু আমরা অটোমেটিক্যালি শ্বাস বেশি নিই, তাই না? নরমাল রেসপিরেশন রেট কত আমাদের? কত রেট? স্যার 16 beats per minute. আমরা বলি যে 16 to 18, তাই না? 16 to 18, 16 থেকে 18, 18 বার শ্বাস নিই। বাচ্চাদের কত? বাচ্চাদের কত? হ্যাঁ, বাচ্চাদের কত? ব্রেথ বাচ্চাদের অ্যাবাউট ডাবল, মানে বাচ্চা আমাদের যদি 18 হয়, বাচ্চাদের 36, আমাদের 20 হলে বাচ্চাদের 40। বাচ্চারা নরমালি শ্বাস বেশি নেয়, ট্যাকোপনিয়া বলে এটাকে, অ্যাবাউট 40 ব্রেথ পার মিনিট, 40 ব্রেথ পার মিনিট। কেন বেশি নেয়? কেন বেশি নেয়? কেন বেশি নেয়? কি জানি আমরা? জানি কিন্তু আমরা বলতে পারছি না, কারণ হচ্ছে কি আমাদের টাইটেল ভলিউম কত? স্যার 350 থেকে স্যার 500 বা 550। একই রকম মনে রাখছো তোমরা। এখানে বলে দিই, এখানে দেখা যাচ্ছে টাইটেল ভলিউম হচ্ছে 6 ml পার কেজি বডি ওয়েট, 6 ml পার কেজি বডি ওয়েট। তাহলে 70 কেজি ওজন হলে একটা লোকের ওজন কত টাইটেল ভলিউম? 420। আর যদি 80 কেজি হয় 480, 90 কেজি হলে 540। এটা আমরা গদ বাধা মনে রাখি যে অ্যাডাল্টের 350 থেকে 550, বাট অ্যাকচুয়ালি এটা হচ্ছে 6 ml পার কেজি বডি ওয়েট। তাহলে একটা 3 কেজি ওজনের বাচ্চার কতটুকু হবে? মাত্র 18 ml, মাত্র 18 ml, মানে এটা 20 সিসি সিরিঞ্জেরও বাতাসের চেয়ে কম বাতাস পরিমাণ সে প্রতিবার শ্বাসে নেয়। সুতরাং এটুকু শ্বাস দিয়ে যখন তার 240 ml ব্লাডের স্যাচুরেশন মেইনটেইন করতে হয়, অক্সিজেন সাপ্লাই দিতে হয়, then naturally the baby takes more breath, 40 breath per minute. এটা একটা কারণ, এটা একটা কারণ। দুই নম্বর কারণ হচ্ছে যে নাম্বার অফ অ্যালভিউলাস ইন কেস অফ অ্যাডাল্ট
and in case of neonate is very very different. আমরা বলি যে লিচু দেখো, লিচুর একটা থোকা দেখছো না, একটা থোকাতে 100 লিচু থাকে। অ্যাডাল্টের ক্ষেত্রে একটা থোকা এরকম 100 লিচু, মানে 100 অ্যালভিওলাস থাকে। বাট ইন কেস অফ neonate only one alveolus, only one alveolus। তাহলে আমরা হচ্ছে অ্যালভিওলাসের নাম্বার হচ্ছে, দেখো লাল কালারে লেখা আছে at birth only 150 million at birth and about 600 million in adult, and grows and increase up to the age of 8. ওকে, তাহলে কার্ডিয়াকের বেলা বললাম যে কার্ডিয়াক মাসল beats normal in 12 years, but in case of lungs it is about 8 years. 8 years এ ব্রিদিং পেশে আমাদের 18 থেকে 20 এর মধ্যে চলে আসে। তাহলে আমরা বলি যে কার্ডিয়াল ভলিউম আমাদের মানে why the baby has tachypnea, why the baby has tachypnea, মানে বাচ্চার শ্বাস কেন 40 per breath per minute? কারণ হচ্ছে তিনটা। এক নম্বর হলো যে বাচ্চার কার্ডিয়াল ভলিউম কম। কম কেন? because the number of alveolus is small, the number of alveolus is less, মানে একটা রেসপিরেটরি ব্রঙ্কিউলের সাথে একটা অ্যালভিওলাস থাকে, এটা থাকে হচ্ছে 100। সুতরাং ওই একটা অ্যালভিওলাসের মধ্যে যে পরিমাণ বাতাস যায় সেটাকেই ডিভিশন করে অক্সিজেন স্যাচুরেশন মেইনটেইন করে। সুতরাং the baby takes more breath to entry the more air into the lungs, so the baby takes more breath to maintain saturation. তাহলে এখানে সমস্যাটা কি দেখো, এখানে দু তিনটা কোশ্চেন আমরা জিজ্ঞেস করে ফেলি যে একটা বাচ্চাকে যদি অক্সিজেন দাও নিউনাটকে কোন দিক দিয়ে দেওয়া? নট বাই দি ফেস মাস্ক। যদি বলি ফেস মাস্ক, এটা ফলস। নেজাল ক্যাথেটার, কেন ক্যাথেটার দিই? বাচ্চারা হচ্ছে নেজাল, বাচ্চারা খুব ইরিটেট থাকে, দেখছো? নাক বন্ধ হলে বাচ্চারা খুব কান্নাকাটি করে, খেতে পারে না, খুব অস্বস্তি ফিল করে। কেন? কারণ হচ্ছে যে নাক বন্ধ হলে তারা নাক দিয়ে শ্বাস নিতে পারে, শ্বাস নিতে না পারলে তারা খুব ইরিটেট থাকে এবং কান্নাকাটি। বুঝতে পারছো? শুনতে পাচ্ছ আমার কথা? জি Yes, স্যার। sir. Yes, sir. ওকে, মানুষ শব্দ করো, আমি তো জি স্যার। আমরা শেষ করে দেবো কিছু। তারপর ডায়াফ্রাম ইজ দ্য অনলি মাসল। ডায়াফ্রাম যদি বেশি অ্যাবডোমিনাল স্টেশন থাকে দেন দি বেবি ক্যানট ব্রিথ এন্ড বেবি। এখন সমস্যা কি, যদি কোনো বাচ্চার অক্সিজেন কম যায়, এটা মনে রাখতে হবে খুব সহজে। আমাদের শরীরে যদি কার্বন ডাইঅক্সাইড বেড়ে যায়, অক্সিজেন কমে যায়, তো এই কার্বনিক অ্যাসিড স্টিমুলেটস দি, মনে আছে আমাদের, the respiratory center is in the medulla, মনে আছে না? এই কেউ কিছু বলছো না কেন? ফারহানা, Yes, sir. ফারহানা, স্যার কথা কেটে কেটে আসছে স্যার, বুঝতে পারছি না। ও নেটওয়ার্ক ডিস্টার্ব নাকি? গ্রেট প্রবলেম। আমরা বলছি যে ইন কেস অফ অ্যাডাল্ট, শোনা যায় এবার? ইয়েস ইয়েস স্যার, এবার শোনা যাচ্ছে। ওকে, ইন কেস অফ Yes, অ্যাডাল্ট sir. যখন আমাদের শরীরে এটা কেমন রিসেপ্টরকে আছে না, মেডুলা অবলাঙ্গেটা রেসপিরেশন আছে না, দিস সেন্টার sir. ইজ স্টিমুলেটেড বাই দি কার্বনিক অ্যাসিড। তার মানে আমার শরীরে যদি অক্সিজেন কমে যায়, কার্বন ডাইঅক্সাইড বেড়ে যায়, তো এই কার্বন ডাইঅক্সাইড ইন দি ফর্ম অফ কার্বনিক অ্যাসিড ইট ইজ স্টিমুলেট দি রেসপিরেটরি সেন্টার, বাট ইন কেস অফ নিওন্যাট ইট ক্যানট স্টিমুলেট। সুতরাং প্লিজ আশা করো না যে অক্সিজেন কমে গেছে একটু পরেই সে আরো শ্বাস বেশি নেয়, 40 এর জায়গায় 50 বার শ্বাস নিয়ে রেসপিরেটরি ঠিক করে ফেলবে, অক্সিজেন ঠিক করে ফেলবে। ডোন্ট হোপ দিস, ইউ জাস্ট গিভ অক্সিজেন বাই দ্য নেজাল ক্যাথেটার ফর দ্য অক্সিজেন মেইনটেনেন্স। যদি কোনো বাচ্চার কোনো কারণে হাইপোক্সিয়া হয়, the baby goes to sleep because the excess carbon dioxide in the body turn into carbonic acid and forms the acid in the body. It causes respiratory acidosis, and this is acid causes sleepiness of the baby. Sleep, বাচ্চা ঘুমায় যায়, and the baby dies in sleep, and the baby dies in sleep. Hypoxia, hypothermia, hypercarbia ইত্যাদি এগুলো কারণে বাচ্চা মরে যায়, কোনো শব্দ করবে না। মা বাচ্চা কোলে নিয়ে আসে, কিছু মতো বলবে যে আমার বাচ্চা নড়ে না, তুমি দেখবো বাচ্চা মারা গেছে। ওকে, বি কেয়ারফুল। এনি কোশ্চেন? এনি কোশ্চেন? আচ্ছা, কোনো কোশ্চেন? ফারহানা, প্রিয়া? স্যার ওই যে চাইল্ডের স্যার রেসপিরেটরি রেট যে স্যার 40 বিট পার মিনিট, এটা স্যার কেন? 3টা পয়েন্ট, তার মধ্যে স্যার একটা বুঝতে পারছি যে বাচ্চাদের টাইডাল ভলিউম কম, কম। আর স্যার 2টা পয়েন্টটা বুঝতে পারিনি স্যার। বাচ্চাদের অ্যালভিউলাসের নাম্বার কম না? জি স্যার।
যেহেতু অ্যালভেলাসের নাম্বার কম এই জন্য তার বারবার ব্রিদিং নিতে হয়, বারবার সে শ্বাস নিয়ে এটাকে মেনটেন করে। ওকে, ইয়েস স্যার। আর 3 নম্বর হচ্ছে যে আমাদের ডায়াফ্রাম ইজ দ্য অনলি মাসল, ডায়াফ্রাম ইজ দ্য অনলি মাসল। সুতরাং অ্যাক্সেসরি মাসলটা কাজ করে না, ডায়াফ্রামের জন্য এই শ্বাসটা বারবার নেয় এবং কন্ট্রাক্টর হেল্প করে। সো মেইন কারণ হচ্ছে যে to meet the need of the oxygen, it requires more air entry into the alveolus. The more air comes by taking more breath. Okay, বুঝা গেছে? ইয়েস স্যার, ক্লিয়ার। Very good. Now come to the kidney system, renal system, renal system. আমরা বলি কিডনি কয়টা? দুইটা না? একটা ডান দিকে একটা বাম দিকে, ডান কিডনি বাম কিডনি। আমরা কি জানি নেফ্রনের সংখ্যা কত? আমরা কি জানি নেফ্রনের সংখ্যা কত? স্যার 1 to 2 million Yes, 1 per kidney. sir. Both kidneys are 2 million. 1 মিলিয়ন পার কিডনি, মানে এক কিডনিতে 1 মিলিয়ন, কোন কিডনিতে 1 মিলিয়ন। আমরা যদিও রেনাল সিস্টেম বলি, আসলে এখন নিয়ম হচ্ছে নেফ্রোলজি। নেফ্রোলজি বিকজ দি কিডনি ফাংশন ইউনিট হচ্ছে নেফ্রন, ফাংশনাল ইউনিট নেফ্রন। প্রত্যেকটা 1 মিলিয়ন নেফ্রন কাজ করে করে আলটিমেটলি ইউরিন তৈরি করে। সো দি কিডনি ইজ নট ফর্ম অনলি দি ইউরিন, ইট মেইনটেইনস দ্য ওয়াটার এন্ড ইলেক্ট্রোলাইট ব্যালেন্স অফ দ্য বডি। বিগ শট, বিগ শট। তুমি রবিন্স পড়ছো? রবিন্স রবিন্স Yes, পড়ছো? sir. ইয়েস স্যার। পড়ছো? অবশ্যই পড়ছো, বলে অবশ্যই পড়ছি। Yes. না পড়লে ফিফথ ইয়ার কিভাবে পড়লাম? তুমি রিসেন্টলি পরীক্ষা দিচ্ছ না? রিসেন্টলি পরীক্ষা দিচ্ছ? ইয়েস স্যার। কিডনি চ্যাপ্টারের প্রথম কি লেখা আছে বলো তো? কিডনি চ্যাপ্টারের প্রথম প্রভিন্সে কি লেখা আছে? কয়টা লাইন মনে আছে কারো? মনে নাই, নিশ্চয় মনে নাই, কারণ আমরা মনে দিতে পড়ো নাই। তোমাদের টিচাররা এটা খুব আনন্দ সহকারে পড়ায় নাই। The first line, the first 4 lines of the Robbins Cotton Kumar in kidney system লেখা আছে যে what is human? মানে যে লেখছে কিডনি সিস্টেম, যে লেখছে রাইটার, সে বলছে what is human but an ingenious machine designed with infinite artfulness to convert the red wine of Shiraz into urine. এটা হচ্ছে কিডনি চ্যাপ্টারের প্রথম চ্যাপ্টার লেখা। তো যে ভদ্রলোক এই কথাটা লিখছিল, সে মনে করছিল যে আসলে মানুষ বলে কিছু না, মানুষ কি হোয়াট ইজ হিউম্যান বাট অ্যান ইনজেনিয়াস মেশিন ডিজাইন টু টার্ন উইথ ইনফিনিট আর্টফুলনেস দ্য রেড ওয়াইন অফ সিরাজ এন্ড ইউরিন। মানে সারা রাত্র সে মদ খাতে সিরাজেন, আর সকালবেলা দেখতেছে মদটা ইউরিনে বেড়ে যেত। তো বলছে মানুষের শরীরে আসলে কাজটা কি? মানুষের শরীরে কোনো কাজ নাই, তো একটাই কাজ হলো যে ইউনিক, এটা উইথ ইনফিনিট আর্টফুলনেস টার্ন দ্য রেড ওয়াইন অফ সিরাজ এন্ড ইউরিন। কিডনি এমন একটা জন্তু, এমন একটা বস্তু শরীরের মধ্যে আছে, ছোট ছোট জিনিস, তার মধ্যে 1 লক্ষ নিউরন আছে, যারা প্রথম কাজ কি শরীরের সমস্ত ওয়াটার ইলেক্ট্রোলাইট মেনশন করে। এটা আমরা আস্তে আস্তে জানবো। বাট ইন কেস অফ neonat, the number of the neuron almost normal, about 1 million per kidney. এটা কিন্তু number of nephron normal, but the function of the nephron is not fully mature. আমরা যখন পিডিয়াট্রিক পড়াবো তখন বলবো যে মানুষের শরীরে বেশি পানি থাকে, মানুষের শরীরে অ্যাট বার্থ বেশি পানি থাকে। আমাদের শরীরে আমরা জানি কতটুকু পানি আছে, 40 লিটার পানি আছে আমাদের শরীরে, এক্সট্রাসেলুলার ইন্ট্রাসেলুলার অনেক। বাচ্চাদের শরীরে পানি বেশি থাকে। আমরা বলি যে লাইফ বিগিনস ইন ওয়াটার, মানে কি যখন নাকি একটা হ্যাপ্লয়েড সেল আর একটা হ্যাপ্লয়েড সেলের সাথে মিক্সচার হয়ে জাইগোট তৈরি করে, দেন ইট ফ্লোটস ইনটু দ্য ওয়াটার, অর্থাৎ সেখানে 99% ওয়াটার থাকে, 1% একটা মাত্র সেল থাকে। অ্যাট বার্থ the water composition about 80% water and 20% solid. আমাদের বড়দের ক্ষেত্রে কত? 60-40, তাই না? ইয়েস স্যার। সুস্মিতা দাস, হ্যাঁ করে না। ওকে, তাহলে আমাদের বড়দের ক্ষেত্রে শরীরে পানির পরিমাণ হচ্ছে 60-40, বাচ্চাদের ক্ষেত্রে কত? 80-20। 20। সুতরাং বাচ্চারা শরীরে জন্মগতভাবে বেশি পানি নিয়ে জন্মগ্রহণ করে, and about 3 years take time, 3 years 3 বছর সময় লাগে এই পানিটা 60-40 আসতে। তার মানে কি বাচ্চার শরীরে এক্সেস পানি থাকে, যার ফলে দি বেবিজ আর অব্লিগেটরি ওয়াটার লুজার, তারা সারাক্ষণ পেশাব করে। আমাদের নরমাল অ্যাডাল্ট যদি সব মাসে সারাদিনে 2 দিনের পেশাব করি, বাচ্চা 15-20 বার করে। বাচ্চা মা এসে বলে সারাক্ষণ বাচ্চা পেশাব করে, কেন করে? নরমাল ফিজিওলজি, কারণ তার শরীরে বেশি পানি রয়েছে। ওকে, তাহলে এটা হচ্ছে অব্লিগেটরি ওয়াটার লুজার, মানে তারা বেশি পেশাব করে, বেশি পানি শরীর থেকে বের করে দিয়েছে। নাম্বার 1 কোশ্চেন এটা। নাম্বার 2 কোশ্চেন হলো
যে আমরা যারা অ্যাডাল্ট তারা যখন পানি বেশি খাই তখন আমাদের কিডনি নর্মাল অ্যাডাল্ট কিডনি এটাকে বের করে দেয়। মানে এখন 2 গ্লাস পানি খাবা, ঠিক 1 ঘন্টা পরে 2 গ্লাস পানি বের করে দেয়। আর যদি আমরা কম পানি খাই সারাদিনে তাহলে কিন্তু পানি প্রিজার্ভ করবে। তার মানে কিডনির নেফ্রন হ্যাজ দি ক্যাপাবিলিটি অফ ডাইলিউটিং এন্ড কনসেন্ট্রেটিং দ্য ইউরিন। আছে না পাওয়ার? Yes, sir. আমিনুল, পাওয়ার আছে। ইয়েস স্যার। So kidney has enormous power to concentrate or to dilute urine. তাই না? এটা করে বাই ইফেক্ট অফ হরমোন, অ্যালডোস্টেরন, এডিএস এক্সেস, মানে অ্যান্ড্রোজেন এক্সেস। কিন্তু আমাদের মনে রাখতে হবে যে বাচ্চাদের কিডনি ইজ নট ক্যাপাবল টু কনসেন্ট্রেটিং অর ডাইলিউট দ্য ইউরিন। ওকে? তার মানে কি এখানে অ্যালডোস্টেরন, এডিএস এক্সেস নেফ্রনের উপর কোনো কাজ করতে পারে না। দেখো খুব সূক্ষ্ম জিনিস, আমরা আমাদের কিছু মনে আছে জ্যাকস্টাগনোর অ্যাপারেটাস মনে আছে না? অদ্ভুত sir. জিনিস। এখানে ফ্লুইড রিলেটেড কম গেলে স্টিমুলেট হয়, এখানে রেনিন সিক্রেশন হয়, সো রেনিন একজন অ্যাক্সেস স্টিমুলেট হয়ে যায়। কিন্তু এটা ম্যাচিউর থাকে না। সুতরাং the renal tubules nephron is incapable of concentrating or dilating urine as because the renal angiotensin axis is not activate properly. Number 1. Number 2 হচ্ছে যে ডায়াবেটিক্স, আমরা যখন শরীরে পানি বেশি হয় তখন আমরা ডায়াবেটিক ইউজ করি না? লাইসিক্স, ফ্রুসিমাইড, অ্যাসিড করি না, এগুলা ইউজ করি না? শরীরে পানি বেশি হলে আমরা ডায়াবেটিক্স ইউজ করি। অর্থাৎ একটা লোককে যদি শরীরে পানি বেশি থাকে, অ্যাসিডিস থাকে, আমরা যদি লাইসিস ইনজেকশন দিই, কিডনি পানিটাকে ফেরত বের করে দেয়, পানি পুরো নরমাল হয়। কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে the diuretics are not, the nephrons are not sensitive to the diuretics. অর্থাৎ ডায়াবেটিক্স দিলেও শরীরের নেফ্রনের উপরে কোনো কাজ করতে পারে না। সুতরাং কিডনি cannot excrete water, more water from the body. বুঝাতে পারলাম? Yes, sir. Yes, sir. তিনটা জিনিস বলছি যে বাচ্চারা অবলিগেটরি ওয়াটার লুজার, নরমালি 3 ইয়ার্স পর্যন্ত পানি বেশি বের করে দেবে। 2 নম্বর হচ্ছে শরীরে কোনো পানি যদি বেশি হয় কোনো কারণে, এই কিডনি শরীরের বেশি পানিটা বের করে দিবে না। তারপরে যদি কোনো কারণে বেশি পানি হয়, আমরা যদি লাইসিক্স ইনজেকশন দিই, ডায়াবেটিক ইনজেকশন দিই, দিস উইল নট হেল্প টু এক্সক্রিয়েট ইউরিন অর ওয়াটার ফ্রম দ্য বডি। মনে থাকবে? আচ্ছা, এখন ধরো একটা বাচ্চাকে আমরা স্যালাইন দিছি না? মনে করো স্যালাইন দিছি, কোনো কারণে স্যালাইন আমরা খুব স্লোলি দিই, 8 ফোঁটা 10 ফোঁটা প্রতি মিনিটে। কোনো কারণে বাচ্চার মা বা দাদি মনে করলো যে স্যালাইন খুব আস্তে যাচ্ছে, স্যালাইনটা বাড়াই দিল, রেগুলেটর বাড়াই দিল। দিয়ে কি হলো, 500 ml ফ্লুইড 1 ঘন্টার মধ্যে বাচ্চার শরীরে দিয়ে দিল। আমাদের শরীরে ধরো 500 ml 1000 ml পানি বেশি দিলে কোনো অসুবিধা হবে না, বিকজ কিডনি উইল এক্সক্রিট ইট বাই নরমাল ফেনোমেনন। বাট ইন কেস অফ নিওনেট এই পানিটা কিডনি বের করতে পারবে না। কি ঘটনা ঘটবে বলো? কি ঘটনা ঘটবে? Sir, বাংলা বলো। hemodynamic overload হবে। হ্যাঁ, কি হবে? Sir, hemodynamic overload. ফ্লুইড ওভারলোড হবে। ফ্লুইড ওভারলোড Fluid. মানে শরীরের ভিতরে পানি জমে যাবে। পানি কোথায় জমবে? Sir, sir, extracellular. এক্সট্রাসেলুলার ফ্লুইডে জমবে, তাই না? এক্সট্রাসেলুলার ফ্লুইড মানে জমবে কোথায়? স্কিনের নিচে, সাবকুলার টিস্যুতে জমবে। সবচেয়ে লুজ এরিয়া টিস্যু শরীরে কোথায়? Sir, কোথায়? abdomen. হ্যাঁ? Sir, abdominal. ইন দি রেসপিরেটরি CSA মেমব্রেন। হ্যাঁ? এটা হচ্ছে রেসপিরেটরি মেমব্রেন। অর্থাৎ অ্যাকিউট ফ্লুইড ওভারলোড হলে এই পানিটা জমে হচ্ছে লাংসে। এটাকে বলে পালমোনারি এডিমা। চামড়ার নিচে জ্বলে বলি আমরা পিটিং এডিমা, নন পিটিং এডিমা, অ্যাসাইটিস বলি না? The first acute fluid overload is accumulated in the respiratory membrane or in the alveolus. এটাকে বলা হয় পালমোনারি এডিমা। তাহলে দেখো তুমি কি সর্বনাশ করলা, যদি একটা বাচ্চার ফ্লুইড বেশি দাও তাহলে এই ফ্লুইডটা নিঃশব্দে জমা হবে হচ্ছে রেসপিরেটরি মেমব্রেনে and the alveolus, so the baby will develop pulmonary edema. তাহলে এই বাচ্চা কি ছিল, একটা অ্যালভিওলাস দিয়ে শ্বাস নিচ্ছিল 40 বার প্রতি মিনিটে, মাত্র 18 ml বাতাস ঢুকছিল প্রতিবার। 18 ml বাতাস ঢুকে একটা অ্যালভিওলাস দিয়ে সে রেসপিরেটরি মেইনটেইন করছিল, অক্সিজেন মেইনটেইন করছিল। এই পানিটা বেশি হওয়ার কারণে রেসপিরেটরি মেমব্রেন ব্লক হয়ে গেল and the alveolus full of water, so the respiration বন্ধ হয়ে গেল। তাহলে তুমি বাচ্চাকে দিলা হচ্ছে ফ্লুইড, ইন্ট্রাভেনাস ফ্লুইড দিলা, বাচ্চা মারা গেল পালমোনারি এডিমার জন্য, because the kidney is immature, kidney is not responsive to excrete more urine. এখন দেখো আমরা না জানার কারণে করি কি,
না জানার কারণে যদি কোনো বাচ্চার ফিড পোস্ট অপারেটিভ বেশি দেওয়া হয়ে যায় তো আমরা ল্যাসিক ইনজেকশন দিই। আমরা আগে বলেছি যে ল্যাসিক্স দিলে এই বাচ্চার কোনো কাজ করবে না। সো ইউ জাস্ট ওয়েট and see the death of the baby. So probably this knowledge is very important to maintain to be a good physicians. বাচ্চাদের শরীরে পানি বেশি হলে এই পানি বের করার কোনো উপায় নাই, so the baby will die in front of your eye and you will cry and you will see the same. You have nothing to do. Okay? তাহলে কিডনি সম্বন্ধে বক্তৃতা শেষ করে দিয়েছে, আর কিছু বলার নাই। ওকে, এনি কোশ্চেন কিডনি সম্বন্ধে? কিডনি সম্বন্ধে কোনো কোশ্চেন আছে? স্যার লেসিক্স দিলে কেন কাজ করছে না একটু বলবেন প্লিজ স্যার। The nephron are not sensory. আমি বলেছি এটা শুধু লুপ ডায়ারেটিক্স না, লুপ ডায়ারেটিক্স মানে ডিসেন্ডিং এবং অ্যাসেন্ডিং লুপ বলি না, লুপ ডায়ারেটিক্স, অল লুপ ডায়ারেটিক্স। These loops are not sensory to diuretics. প্রিম্যাচুর হওয়ার কারণে এই ডায়ারেটিক্স এর উপরে এটা কোনো কাজ করে না। সুতরাং গ্লাসিক দিয়ে কোনো লাভ নাই, এই পানিটা শরীর থেকে বের হবে না। সো ইউ উইল সি দ্য ডেথ অফ দ্য বেবি। মেনি পেশেন্ট ডায়েড। আমাদের এই দীর্ঘ জীবনের 20 বছরের সার্জারি জীবনে অনেক বাচ্চা মারা দেখছে, মারা যায় শুধুমাত্র আমাদের ডাক্তারদের ভুলের কারণে অথবা নার্সদের ভুলের কারণে অথবা বাবা মার ভুলের কারণে। হ্যাঁ, এগুলো আমরা দেখছি। সো নাও কাম দি হেপাটিক সিস্টেম। ইয়ার পর্যন্ত কাজ করে না স্যার? স্যার বাচ্চাদের কত ইয়ার পর্যন্ত ডায়াবেটিক্সটা কাজ করবে না? ফার্স্ট ইয়ার পর্যন্ত ক্রিটিক্যাল, কিন্তু ফার্স্ট মান্থে এটা ভেরি ভেরি ক্রিটিক্যাল। 1 মাস পর্যন্ত খুব ক্রিটিক্যাল, তবে 1 বছর পর্যন্ত খুব রিস্কি। 1 বছর পর্যন্ত খুব রিস্কি। 1 মাসে খুবই রিস্কি, ভেরি ভেরি রিস্কি, বাট 1 বছর পর্যন্ত রিস্কি। ওকে, নাও কাম টু দ্য লিভার। লিভার ইজ দি লার্জেস্ট। আমরা জানি বাচ্চাদের লিভার পালপেবল না, বাচ্চাদের লিভার 2 বছর বয়স পর্যন্ত পালপেবল। আর 2 ব্রেথ 2 ফিঙ্গার বেনেথ দি কোস্টাল মার্জিন থাকে এটা। লিভারটা বাচ্চাদের বড় থাকে। লিভারের অরিজিন কোথায়? লিভারের অরিজিন কোথায়? লিভার কোথা থেকে আসে? এন্ডোডার্ম। লিভার কোথা থেকে আসে? স্যার কে বলবে লিভার কোথা থেকে আসে? এই কে বলবে লিভার কোথা থেকে আসে? নওশিন। স্যার নওশিন বলো। ফোরগার্ড থেকে আসে, এন্ডোডার্ম অফ দ্য ফোরগার্ড। It is the very good. It is the gland of the duodenum. It is the gland of the second part of the duodenum. এটা আছে না ওই যে অ্যাম্বুলা ব্যাটার, মানে duodenum থেকে আসে দুইটা গ্ল্যান্ড, প্যানক্রিয়াস এবং লিভার। It is the gland of the duodenum. ওর সব সিক্রেশন কোথায় আসে? duodenum মধ্যে আসে। বাট লিভারের অনেক কাজ, অনেক কাজের মধ্যে দেখো জন্মের পরে আমাদের আমরা জন্মগ্রহণ করে কি নিয়ে হিমোগ্লোবিন এফ নিই, তাই না? In the fetal circulation, we have the hemoglobin F, but just after birth, when we begins to breathing, then the hemoglobin F breaks down and the hemoglobin A comes. সুতরাং আমার ব্লাড জোরে বলেন 240 ml রক্ত, 240 ml ব্লাডের হিমোগ্লোবিন ভেঙে যায়। All hemoglobin F breaks down and is replaced by the hemoglobin A. সুতরাং হিমোগ্লোবিন ভেঙে গেলে লিভারকে বিলিরুবিনের একটা থ্রেট, অনেক বিলিরুবিন লিভারে চলে আসে এবং বাচ্চা জন্ডিস হয়ে যায়। আমরা বলি এটাকে ফিজিওলজিক্যাল জন্ডিস, বলেন এটা? ইয়েস স্যার। কেন হয়? due to breakdown of the hemoglobin F. এবং এই হিমোগ্লোবিনের F এর প্রচুর হিমোগ্লোবিনের বিলিরুবিন লিভারের মধ্যে আসে। সুতরাং লিভারের প্রধান কাজ হচ্ছে জন্মের পরে এই ফিটাল হিমোগ্লোবিনের বিলিরুবিনকে কনজুগেট করে বের করে দেয়া। দেখো মনে রাখো, বাচ্চার প্রথম পায়খানার রং কিন্তু কালো, মনে আছে? ফার্স্ট স্টুল অফ দ্য বেবি ইজ নোন অ্যাজ মিকোনিয়াম, ইট ইজ ব্ল্যাক in color. ইয়েস But মিউকোনিয়ামের thereafter, জন্য। meconium black, but thereafter the color of the stool is yellow because the liver begins to conjugate the bilirubin, that is comes from the breakdown of the hemoglobin F. এই bilirubin যখন স্টুলে আসে তখন it color becomes yellow. Okay, সুতরাং liver is very busy. মনে রাখো in the neonate 14, 15, 16 দিন এই liver is very busy to conjugate the bilirubin. মেন কাজ। সুতরাং এখানে থ্রেড দিও না, এখানে এমন কোনো ওষুধ দিও না যেটা লিভার ফ্রেন্ডলি না, এমন কোনো থ্রেড লিভারকে দিও না, এমন কোনো খাবার দিও না যাতে লিভার। সুতরাং লিভার প্রধান কাজ হচ্ছে বিলিরুবিন মেটাবলিজম, প্রথম কাজ। এখন দেখো আমাদের লিভারে গ্লাইকোজেন স্টোর, গ্লুকোজ নিওজেনেসিস অনেক পাওয়ার। অর্থাৎ আমরা যদি একদিন সারাদিন না খাই কিছু ফাস্টিং রমজান মাসে, লিভার ইজ এনাফ টু মেনটেন দ্য গ্লুকোজ লেভেল বাই গ্লাইকোজেনোলাইসিস।
অথবা নিওগ্লুকোজেনেসিস আছে না লিভার একটা পাওয়ার, লিভারের Yes, পাওয়ার sir. আছে লিভার। স্যার আমরা ফার্স্টে থাকলো লিভার, তার স্টোরেজ গ্লাইকোজেন ব্রেক করে গ্লুকোজ সাপ্লাই দেয় অথবা গ্লুকোনিওজেনেসিস করে, লিভার একটা পাওয়ার আছে। কিন্তু ইন কেস অফ নিউবর্ন the liver have no power, limited power to synthesize the glucose or to store the glucose. গ্লুকোজ লিভারে কম পরিমাণ জমা থাকে এবং গ্লুকোজ তৈরি করার ক্ষমতা লিভারের কম থাকে। সুতরাং এই পর্যায়ে আমরা যদি লিভারকে গ্লুকোজ সাপ্লাই কম দিই, অর্থাৎ বাচ্চাকে যদি আমরা ওই বলি যে নাথিং বাই মাউথ, বাচ্চা জন্মের পর এমন একটা কন্ডিশন বাচ্চাকে খেতে দেবো না, তো এই বাচ্চাকে গ্লুকোজ বেশি দিতে হবে। এটা মনে রাখো, আমরা যখন ফ্লুইড রিলেটেড পর্ব তখন বলবো যে বেবি নিউবর্ন ফ্লুইড হচ্ছে 10% গ্লুকোজ। আমরা নরমালি সব স্যালাইন দেখো 5% দিয়ে 5% ডিএনএস সব কিন্তু 5%, কিন্তু নিওনাটাল ফ্লুইড ইজ 10% because we give more glucose to the baby because the baby is prone to develop hypoglycemia just after birth. মনে রাখবে, ইভেন বাচ্চা যদি জন্মের পরে 6-7 ঘন্টা না খেয়ে থাকে তাহলে বাচ্চা হাইপোগ্লাইসেমিয়া হয়ে যায়। আরো কোনো অভিজ্ঞতা আছে এই সম্বন্ধে? আত্মীয় স্বজন, ভাই ভাবে ছেলে মেয়ে, ভাই বোনের ছেলে মেয়ে? দেখবা বাচ্চার জন্মের পরে পেডিয়াট্রিশিয়ানরা খালি ব্লাড গ্লুকোজ মাপে, ওয়ার্ডে ভর্তি হলে খালি ব্লাড গ্লুকোজ মাপে। আমি দেখছি ব্লাড গ্লুকোজ 1.4 চলে আসে, 1.2.4 চলে আসে, এত কমে যায় ব্লাড গ্লুকোজ লেভেল। বিকজ একটু না খেয়ে থাকলেই, একটু দুধ না খেতে পারলে বা গ্লুকোজ না দিলেই তাড়াতাড়ি গ্লুকোজ লেভেলটা কমে যায়। এবং হাইপোগ্লাইসেমিয়া ইন কেস অফ অ্যাডাল্টেও ইজ এ সাইলেন্ট কিলার। একটা লোকের যদি হাইপোগ্লাইসেমিয়া হয় ঘুমের মধ্যে, সে একটুখানি ঘামবে, ওল্ড কামি স্কিন হবে, তারপরে মরে যাবে। ঠিক বাচ্চাদেরও তাই, যদি তুমি ভালো করে টেক কেয়ার না করো দেখবো বাচ্চা হাইপোগ্লাইসেমিয়া হয়েছে, বাচ্চা ঘুম পাড়তেছে কিন্তু মরে গেছে। So you must careful about the blood glucose level. Blood glucose level is very low in fasting or in inappropriate fluid therapy because the glucose has limited capacity of glycogenolysis, glycogen storage or neoglucogenesis. Okay. Number 2, liver cannot metabolize toxic substance or drugs in the premature state. এখন ধরো একটা বাচ্চাকে তুমি এমন অ্যান্টিবায়োটিক দিলা এটা লিভারের জন্য টক্সিক, সুতরাং ওই যে জন্ডিসটা ছিল ওইটা ছিল হচ্ছে প্রি হেপাটিক জন্ডিস, তাই না? মানে আরবিসি ভাঙার জন্য জন্ডিস। কিন্তু তুমি এমন ড্রাগ মানে হেপাটিক সেল you are creating the problem, so you must prescribe drug that is not. এখন দেখো যে আমরা আমরা যত খাবার ওরালি খাই, মনে রাখো এটা সবসময় মনে রাখবা, যত খাবার ওরালি খাই এই খাবারগুলো ইন্টেস্টাইনে অ্যাবজর্পশন হওয়ার পরে এটা ইনফেরিয়র ভেনা কাভা দিয়ে লিভারে যায়, পোর্টাল সার্কুলেশনস। ওকে, অর্থাৎ আমরা যাই খাই না কেন, সে ওষুধ খাই, ভাত খাই, ডিম খাই, দুধ খাই, কলা খাই, এটা ইন্টেস্টাইনে মেটাবলিজম ডাইজেশন হওয়ার পরে it takes by the blood that goes to the liver through the portal circulation, and portal circulation এ যায় হেপাটিক সাইনোসাইড ফিল্টার করে, ফিল্টার টক্সিন দিয়ে সরায় দেয় এবং পিওর জিনিসকে সে আবার হেপাটিক ভেন দিয়ে ইনফেরিয়র ভেনা কাভা দিয়ে হার্টে পাঠায় দেয় টু মেইনটেইন দ্য সার্কুলেশন। সুতরাং যদি কোনো ড্রাগ তুমি ওরালি দাও এবং সেটা যদি লিভার টক্সিসিটি হয়, that it go to the liver and it destroy the hepatocyte and that create jaundice. So the jaundice will increase and the physiological jaundice will mix with the pathological jaundice. So don't prescribe any drug that is liver toxic. মনে থাকবে, অনেক বেশি পড়া ফেলছে। Now the Yes, GI sir. system, very important, GI system. The GI system. GI system এ দেখো, Sir. GI system এ বলো। স্যার ফিজিওলজিক্যাল জন্ডিসের ট্রিটমেন্ট কি স্যার? না আপনার Normal 14 দিন Phototherapy. মানে স্যার 14 দিন Phototherapy. পরে এমনি স্যার ডিসঅ্যাপিয়ার করবে। Normally, Phototherapy দেওয়া হয়। normally the physiological jaundice appears after 24 hours, peak at the 7 days of life, and usually disappears at the age of 14 days. Normally. তো কোনো কারণে যদি হেপাটিক মানে কনজুগেশন ফেলিয়ার হয়, আমরা বলি সানলাইট, আল্ট্রাভায়োলেট রেজ ইন দি স্কিন কনজুগেশন হেল্প করে। নরমালি এটা চলে যায়, নরমালি চলে। তো প্রিম্যাচুর থাকলে অনেক সময় আল্ট্রাভায়োলেট রেজ বা সানলাইট লাগে ফর স্কিন কনজুগেশন। ওকে, ইয়েস স্যার। জিএ সিস্টেম দেখো, জিএ সিস্টেমের মধ্যে অনেকগুলো কথা আজকে হাঁপায় যাচ্ছি, ক্লাসে অনেক ক্লাস তাই না? জিএ সিস্টেম ইজ ভেরি ভেরি ইম্যাচিউর, বাট দি লেন্থ মানে জিএ সিস্টেমের লেন্থ কিন্তু অনেক বড় নিয়ার অ্যাডাল্ট।
যারা বাচ্চাদের অপারেশন জীবনে কখনো দেখবা যে একটা অপারেশন করলে শুধু ইন্টেস্টাইন বেড়ে আসে, এত ইন্টেস্টাইন, মানে ইন্টেস্টাইন অত্যাচারে পেটের মধ্যে ঢুকে যায়, এত ইন্টেস্টাইন আছে, স্মল গার্ড, লার্জ গার্ড, পেলভিক কোলন, স্টোমাক, অল ইন দি স্মল স্টোমাক। এবং বাচ্চাদের সব অর্গান কিন্তু অ্যাবডোমিনাল, আমরা বলি ইউরিনারি ব্লাডার, ইউটেরাস সব অ্যাবডোমিনাল থাকে, তখন পেলভিক ক্যাভিটিতে যায়। সুতরাং the abdomen has a huge load of intestine. আমি সিম্পলি বলি যে ইন্টেস্টাইনের একটা প্রিম্যাচ ইন্টেস্টাইন এর একমাত্র খাবার হলো মায়ের দুধ। আপনি তো 6 মান্থ, আমরা বলি যে 6 মান্থ পর্যন্ত শুধুমাত্র মাছ খাবে, এই পিওর ফুড, অন্য কোনো খাবার দিলে হজম করতে পারে না। অনেকে আগে মধু দিত, তাই না? এখনো কিন্তু মধু দেয়, অনেক দেশে ওয়াইন দেয়, অনেক দেশে ডেট জুস, খেজুরের, মানে সৌদি আরবে খেজুরের জুস দেয়, ডেট জুস দেয়। হয় এই ট্র্যাডিশনালি কিন্তু এগুলো দিয়ে আসছে। কেন দিয়ে আসছে জানো কি? জানো? দেখো এখন রিসেন্টলি কিন্তু আমরা কিছু ড্রাগের জানি, যার নাম হচ্ছে প্রোবায়োটিক্স বলে। প্রোবায়োটিক্স মানে ইন্টেস্টাইনাল ব্যাকটেরিয়াল ফ্লোরা তৈরি করার জন্য কিছু ব্যাকটেরিয়া কিনে বাচ্চাকে খাওয়ানো লাগে। সেটা তো খুব লাগে, আমি জীবনে কোনো লিখি নাই। আই ডোন্ট লাইক টু রাইট দিস থিং বিকজ দি বাচ্চার পেটে ব্যাকটেরিয়া নরমাল ফ্লোরা তৈরি করার জন্য প্রোবায়োটিক কিনে বাচ্চাকে খাওয়ানো লাগে, বুঝছো না? তো আমরা বলি যে প্রোবায়োটিক খাওয়ানোর জন্য বাচ্চাদের আগে যে দুধ, মানে মধু দেওয়া হতো বা ডেট জুস দেওয়া হতো বা অন্য খাবার দেওয়া হতো, দ্যাট ইজ এ কন্টেইনার অফ প্রোবায়োটিক্স। এগুলো দিলে পারে দেশে নরমাল ব্যাকটেরিয়াল ফ্লোরা তৈরি হয়। আমাদের মনে রাখতে হবে যে নরমাল ব্যাকটেরিয়াল ফ্লোরা ইজ এসেনশিয়াল ফর দি হিউম্যান বিংস। এটা হচ্ছে আমরা সিম্বায়োটিক থাকি। ব্যাকটেরিয়াল ফ্লোরা না থাকলে আমাদের সব খাবার অ্যাবজর্পশন হবে না, সব ড্রাগ অ্যাবজর্পশন হবে না। সুতরাং দি নিউবর্ন এন্ড ইন্টেস্টাইন ইজ ডিভয়েড অফ ব্যাকটেরিয়াল ফ্লোরা। সুতরাং আমরা বলি কোলেস্ট্রম খাওয়ান। কোলেস্ট্রমের মধ্যে প্রচুর ব্যাকটেরিয়া থাকে দ্যাট হেল্পস টু ক্রিয়েট দি নরমাল ব্যাকটেরিয়াল ফ্লোরা। যেসব বাচ্চা কোলেস্ট্রম খাবে না তাদের কিন্তু প্রোবায়োটিক কিনে খাওয়াতে হবে। ওকে, সো দি মিল্ক ইজ দ্য অনলি ফুড। আরেকটা হচ্ছে যে বাচ্চার বলি যে 1 মাস পর্যন্ত কোনো ওরাল ড্রাগ কোনো কাজ করে না, বিকজ আমরা জানি যে ম্যাক্সিমাম ড্রাগ দ্যাট ইজ টেকেন বাই দি ওরাল রুট ইজ গো অ্যাক্টিভ মেটাবোলাইট ফর্ম বাই দি নরমাল ব্যাকটেরিয়াল ফ্লোরা। বুঝাতে পারলাম? অর্থাৎ আমরা যে ড্রাগটা খাই সেটা অ্যাক্টিভ ফর্মে যায় হচ্ছে নরমাল ব্যাকটেরিয়াল ফ্লোরার অ্যাকশনে। যদি কোনো ইন্টেস্টাইনে ব্যাকটেরিয়াল ফ্লোরা না থাকে তাহলে ওরাল রুটে কোনো ওষুধ খেলে কোনো কাজ করবে, ওকে, কোনো কাজ করবে না, এটা বরং লিভার ক্ষতি হবে। 1 মাস বয়স পর্যন্ত কোনো বাচ্চাকে ওরাল রুটে কোনো ড্রপ, কোনো সিরাপ প্রেসক্রাইব করা যাবে না। ইট নিড ইনজেক্টেবল অ্যান্টিবায়োটিক্স অর ইনজেক্টেবল। ওকে, মনে থাকবে? আরেকটা জিনিস বলে শেষ করে দেবো, অনেকক্ষণ চিল্লাচিল্লি করছি আজকে। বাচ্চারা বমি করে, দেখবে যে সব বাচ্চাই নিওনাট খাওয়ার পরে বমি করে, এটা বলে নর্মাল ভমিটিং, ফিজিওলজিক্যাল ভমিটিং। অনেকগুলো কারণ আছে। একটা কারণ হচ্ছে যে বাচ্চারা যখন খায়, স্পেশালি যখন ব্রেস্ট ফিড করে, তখন তারা খুব পেট ভরে, মানে একদম স্টোমাক ফুল করে খায়, মানে কোন রকম কার্পণ রাখা খায়, সরাই দিলে কানাকাটি করে। ফুল খাওয়ালে যোগের মতো, যোগ যখন রক্ত যোগ যখন একদম যোগের পেট ভর্তি হয়ে যায়, কিন্তু অটোমেটিক খুলে পড়ে যায় বাচ্চারা। সুতরাং অনেক বেশি যখন খায় তখন যেহেতু পেটটা ছোট বললাম না, অনেক ইনজেকশন থাকে, একটু চাপ লাগলে বমি হবে, এটা একটা কারণ। আরো 3-4টা কারণ আছে, তার মধ্যে একটা বলেছে লোয়ার ইসোফেজাল স্ফিংটার আছে না, LES আছে না, Yes, sir. lower esophageal sphincter. It is controlled by the sympathetic system. এই sphincter function is regulated by the sympathetic system. Sympathetic system সবসময় বন্ধ রাখে, ক্লোজ রাখে। যেহেতু sympathetic system fully develop, সুতরাং এই স্ফিংটারটা ভালো মতো কাজ করে না। সুতরাং দুধ বেশি খায়, একটু চাপ লাগে, আর স্ফিংটারটা খুলে যায়, আর একটু বাচ্চা বমি। It is not vomiting, it is known as regurgitation. আমি আর্টিকেল ক্লাসে পড়াবো কেন বেশি বমি করে, সুতরাং আজকে এটা নিয়ে বলবো বললাম না। তো GI ট্র্যাক্ট সেন্স কি? GI ট্র্যাক্ট ইজ ইম্যাচিউর থাকে, GI ট্র্যাক্টে ব্যাকটেরিয়াল ফ্লোরা থাকে না, GI ট্র্যাক্টে ওরাল ড্রাগ দিলে এটা কোনো কাজ করবে না, বাচ্চারা ন্যাচারালি ফিজিওলজিক্যালি বমি করে। অর্থাৎ বমি করলেই 1 মাস বাচ্চা বমি করছেই ভয় পেও না, বমি ন্যাচারালি করে। কেন বেশি করে সেটা আমরা পরে এই হলো GI ট্র্যাক্ট সম্বন্ধে, আর বেশি কিছু বলা হবে। ওকে, এনি কোশ্চেন? নেক্সট, থার্মোরেগুলেশন, এটাই লাস্ট স্লাইড। হ্যাঁ, থার্মোরেগুলেশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। থার্মোরেগুলেশন, দেখো আমাদের অনেক ক্ষমতা আছে,
আমাদের শীত লাগলে আমাদের শরীর কাঁপে, শিভারিং হয়। কেন হয় জানো তো? শিভারিং ইজ এ প্রোটেক্টিভ ফিজিওলজিক্যাল মেকানিজম। মানে কি? শীত লাগলে শরীর কাঁপে, এমনি কিন্তু কাঁপে না, কেঁপে হিট জেনারেট করে। সো যখন শিভারিং হয়, দেন দি বডি জেনারেট হিট টু কম্পেনসেট দি কোল্ড। শীত লাগলে শরীর জেনারেট করে, এই ক্ষমতা নাই। শীত লাগলে আমাদের সাবকিউটেনিয়াস ভেসেল গুলো ভেসো কনস্ট্রিকশন করে বাই দি সিম্পাথেটিক অ্যাকশন। বাচ্চাদের নাই, আছে বাচ্চাদের নাই। আমাদের কিন্তু সাবকিউটেনিয়াস ফ্যাটটা আসে, এটা একটা থার্মো রেগুলেটরের কাজ করে, এজ এ কুশন, এজ এ এটা কি বলে, ওই যে আইসক্রিমের বক্সে দেখবা, আইসক্রিমের বক্স একটা পড়তে থাকে যেটা টেম্পারেচার রেগুলেট করে, টেম্পারেচার এটা আমাদের সাবকনশিয়াস স্কিন কাজ করে। বাচ্চাদের কিন্তু সাবকনশিয়াস ফ্যাট থাকে না, বাচ্চাদের বাউন্ড ইনসুলেটর হিসেবে কাজ সুতরাং করে। হ্যাঁ, এবং ফাইনালি the surface area of the baby is relatively larger than the length of the baby. বাচ্চার লেন্থের চেয়ে সারফেস এরিয়া বেশি থাকে, তাহলে সারফেস এরিয়া বেশি, সাবকুটানিয়াস ফ্যাট থাকে না, সিম্পাথেটিক অ্যাক্টিভিটি কমে যায়, স্কিনের ব্লাড সাপ্লাই কমে যায়, এবং বাচ্চার শিভারিং মেকানিজম নাই, যার ফলে বাচ্চারা কোনো প্রকার হাইপোথার্মিয়া টলারেট করতে পারে না। আরে তোমার শীতকালে একটা বাচ্চার অপারেশন হবে, তুমি অপারেশন থিয়েটার নিয়ে যাও, বাচ্চাটাকে টেবিলের উপর শুয়াই দিলে, গায়ে কোনো জামা কাপড় নাই, তো আমি অপারেশন যতই ভালো করি না কেন বাচ্চাটা মারা যাবে। কেন মারা যাবে? দেখা লেখা আছে হাইপোথার্মিয়া, ক্রিয়েট হাইপোক্সিয়া, ক্রিয়েট মেটাবলিক অ্যাসিস্ট্যান্ট। এই যে বললাম, হাইপোক্সিয়া হলে অক্সিজেন কম গেলেই কার্বন ডাইঅক্সাইড বেশি হয়ে যাবে, কার্বন ডাইঅক্সাইড বেশি হলে অ্যাসিডোসিস হবে, মরতে মারবে। সুতরাং মনে করো যে আমি চা খাচ্ছি আর তোমাকে বললাম যে ঠিক আছে পেশেন্টকে অপারেশন টেবিলে তুলে অজ্ঞান করে দিতে বলো, তুমি শীতের দিন বিকালবেলা বা রাত্রিবেলা বাচ্চাটা অপারেশন টেবিল খুললা, এবং আমি আসার আগেই বাচ্চার ঘটনা ঘটে গেল, আমি অপারেশন করলাম, আল্লাহ রেজাল্ট জিরো, বাচ্চাটা মারা যাবে। So you have a great responsibility regarding the surgical aspect, regarding the pediatric surgical management of the neonate. অনেক বড় দায়িত্ব আছে, because most of the work done by the junior doctor, by the intern or the IMO or the medical officer or the registrar. So if they don't know the knowledge, normal physiology of the newborn, probably we will lose the patient. সেজন্য আমরা এই কাজটা ইম্পর্টেন্ট সহকারে শুনবো এবং মনে রাখবো অনেকগুলো কথা, যাতে করে বাচ্চাদের ফিজিওলজি বুঝতে পারি এবং বাচ্চাদের ডেথ কমাতে পারি। Okay? Thank you very much. Any question? Any question? স্যার লাস্টে যেটা বলছিলেন স্যার, হাইপোথার্মিয়া হলে স্যার বেবি মারা যাবে, তো সেক্ষেত্রে স্যার আমরা রুম টেম্পারেচারটা রেগুলেট করব নাকি ড্র্যাপিংটা ভালো করে করব? You must control the room temperature. You must control. You must control the room temperature. Normal temperature কোনোভাবেই হাইপোথার্মিয়া অ্যাভয়েড করা যাবে না। ইভেন পোস্ট অপারেটিভ পিরিয়ডেও বাচ্চাটাকে কখনো হাইপোথার্মিয়া রাখা যাবে না, একদম স্ট্রিক্ট। কিন্তু বললামই, baby has no capability to maintain the temperature by shivering, by the subcutaneous fat, by the blood supply. কোনো মেনটেন করতে পারবে না। So you need to maintain the temperature by the environment. Environment মেনটেন করে তোমাকে টেম্পারেচার মেনটেন করতে হবে। আমরা কি করে জানো? আমাদের তো সে ফ্যাসিলিটিস নাই। আমরা কটন দিয়ে বাচ্চাটাকে র‍্যাপ করে ফেলি, একদম পুরো বাচ্চাকে কটন দিয়ে একদম একটা বালিশের মতো করে ফেলি, যাতে করে কোনো টেম্পারেচার না হয়। ওকে, এনি কোশ্চেন? সো আমরা যদি এই ক্লাসকে একটা সংক্ষেপে করতে চাই, নট শেল, তাহলে আমরা বলতে পারি যে there is some difference between the newborn and the adult. Newborn with the child, newborn with the adolescent, and newborn with the adult. Definitely there is a lot of change. Not only the physical appearance, but also in physiological activities. আমরা দেখলাম যে ডিফারেন্স আছে ইন লেন্থে, আমেরিকাসের পজিশনে, ইন কি বলে এটাকে, central nervous system, in the heart, in the lungs, in the kidney, in the liver, in the zeatic, and the skin. So প্রত্যেকটা কম্পোনেন্ট যদি তোমরা মনে রাখো যে সিএনএস সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে কি কি চেঞ্জ আছে, হার্টে কি কি চেঞ্জ আছে, লিভারে কি কি চেঞ্জ আছে, কিডনিতে কি কি চেঞ্জ আছে, তারপর স্কিনে, এই চারটা পাঁচটা পয়েন্ট যদি তোমরা এখনই খাতায় লিখে পাশে চেঞ্জগুলো লিখে রাখতে পারো, this will help us. It will not help you. Probably it will help us for the management of the newborn. মানে আমি তোমার কাছে বাচ্চাটা দিয়ে, বা একটা মা প্যারেন্ট বাচ্চাটাকে তোমার কাছে দিয়ে নিশ্চিন্তে থাকতে পারবে। দেখো একটা নিচে ছবি আছে না, একটা হাঁস বাচ্চা নিয়ে বসে আছে। এই ফিলোসফি কি বলো দেখি? কে বড় ফিলোসফার আজকে, সুস্মিতা দাস নাকি আমিনুল ইসলাম? কে বড় ফিলোসফার আজকে, নাকি ফারহান আপু? বলো এই ছবিটা দেওয়ার উদ্দেশ্যটা কি উদ্দেশ্য বলো, যেমন আসে বলো।
স্যার একটা মা সবসময় তার বেবিকে প্রোটেক্ট করার চেষ্টা করবে, যদিও সে পারুক বা না পারুক, সাকসেসফুল হোক বা না হোক। আরেকদিন বলো। সেখানে টেম্পারেচার মেনটেন না টেম্পারেচার না, কি ফিলোসফিটা কি ফিলোসফিটা আমরা একটা অ্যাড করছি, বিশেষ আমি সব সাইডে ছড়িয়ে দিয়ে দেবো আমাদের মনে করে রাখার জন্য, মনে করে রাখার জন্য। ইট ইজ অ্যাবাউট দ্য কেয়ারিং। কেয়ারিং মানে কি, আমরা যে দায়িত্ব নিয়ে কাজ করি সে দায়িত্ব নিয়ে দেখা যায় মা এটা হাঁসতো পানিতে থাকবে, হাঁসের বাচ্চারও পানিতে থাকবে, তাই না? এটা স্বাভাবিক। হাঁস পানিতে মানে, পানিতে হাঁসকে মানে, স্থলে কিন্তু মানে না। দেখো মা তার বাচ্চাকে কত ভালোবাসে, মা চিন্তা করছে যে না বাচ্চাকে পানিতে রাখবো না, কোথায় রাখবো? ইন বিটুইন দি আওয়ার মাই উইংস, মানে মা বাচ্চাটাকে তার দুটি পাখার মধ্যে সযত্নে রেখে দিয়েছে। দ্য সেফেস্ট প্লেস অফ এ বেবি ইন মায়ের কোল। মায়ের কোলের মতো এত নিরাপদ জায়গা কোন বাচ্চার জন্য পৃথিবীতে আল্লাহ তাআলা কোথাও রাখে না। দেখো তার মা তাই করছে, মায়ের কোলের মধ্যে দুই পাখার মধ্যে বাচ্চাকে রাখছে। শুধু রেখে শান্ত হয়নি, সে রেখেই শান্ত হয়নি, লম্বা গলাটাকে ঘুরিয়ে একটা চোখ বাচ্চার দিকে রাখছে। মানে কি, this is the স্যার sincerity সুপারভিশন। and this is the sincerity and honesty. অর্থাৎ আমি যদি তোমাকে একটা অপারেশন করে আসলাম, তুমি ওয়ার্ডে ডিউটি করছো, আমি যদি বলি টেলিফোন করে যে আমিনুল বাচ্চাটা কেমন আছে, হ্যাঁ স্যার ভালো আছে বাচ্চা। তুমি ভালো আছে কিভাবে বললা? রুমে বসে থেকে বললা। তো ভালো আছি বলতে হলে তোমাকে বাচ্চার প্রতি আমরা তীক্ষ্ণ নজর রাখতে হবে, চোখ রাখতে হবে। বাচ্চার পালস কত, তার ইউরিন আউটপুট কত, তার টেম্পারেচার কত, তার স্যাচুরেশন কত, তার ফ্লুইড কি রেটে যাচ্ছে, ফ্লুইড বেশি গেল না কম গেল, অক্সিজেন স্যাচুরেশন ঠিক আছে, সবকিছু দেখে তোমাকে আমাকে বলতে হবে। ইট ইজ কল্ড সিনসিয়ারিটি এন্ড অনেস্টি। এটাকে বলি আমরা পেশাগত দায়িত্বশীলতা। মানে আমরা ডাক্তার হিসেবে যে দায়িত্ব পালন, লাইক দিস মাদার, এই সোয়ান যে তার প্রতি দেখো মায়ের উইং এর মধ্যে রাখার পরেও সে সিনসিয়ারিটির জন্য সে কিন্তু মনে করেনি যে আমার মধ্যে আছে বাচ্চা ভালো থাকবে, তা কিন্তু বলেনি। সে আবার লম্বা গলাটাকে ঘুরিয়ে বাচ্চাকে দিচ্ছে। সুতরাং আমরা আসলে উই ওয়ান্ট টু মেক such doctor who is responsible and honest in his profession. তো আজকের ক্লাসে পর্যন্তই। আমরা আবার সক্রেটিসে ফিরে যাই। সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল এবং হিপোক্রেট সবসময় আমাদেরকে বলছে যে উই আর ইন এ গ্রেট প্রফেশন, উই আর দি প্রফেশন ওয়ার দি পিপল থিংস জাস্ট আফটার দি গড, জাস্ট আফটার দি অলমাইটি, জাস্ট আফটার দি ক্রিয়েশন। বলে যে উপরে আল্লাহ নিচে আপনি, এই কথা বলা যে কত বৃহৎ একটা মানে, বৃহৎ একটা মানে, সেটা আমরা বুঝি না। রিসেন্টলি ফেসবুকের চিঠি পেশেন্ট লেটার পাইছো না তোমরা কেউ? পেশেন্ট লেটার পাইছো কেউ? পাইছো চিঠিটা ফেসবুকে? না স্যার, না স্যার এখনো পাইনি। পাই নাই কি স্যার। বলো, এটা ফেসবুকে পাও না? এটা তো খুব খারাপ কথা, ফেসবুকে পাও নাই। হ্যাঁ, তোমরা তো ফেসবুক ঘাটাঘাটি করো বেশি, আমি তো করি না। যাই হোক, আমি আজকেই এটা ডাউনলোড স্যার করছি। ফেসবুক ব্যবহারই করি না। করো না, ভেরি গুড, আমার মতো আমি ফেসবুক ইউজ করি। বাট আই সামটাইমস আমার হোয়াটসঅ্যাপে কিছু এসএমএস অনেকেই দেয়, চিঠিতে লেখা আছে বুঝছো, যে রুগী বলছে দিস মে বি এ নর্মাল ডে এট ওয়ার্ক ফর ইউ, বাট ইট ইজ এ বিগ ডে ইন মাই লাইফ। ফার্স্ট লাইন হচ্ছে এটা, বাকিগুলো নাই পড়লাম। তাহলে বলছে যে এটা আমাদের পেশাগত জীবনের স্বাভাবিক সাধারণ একটা দিন। আমি প্রতিদিন ওয়ার্ডে যাচ্ছি, রুগী দেখছি, চেম্বারে যাচ্ছি, রুগী দেখছি, অপারেশন করছি, এটা আমার কাছে একটা নর্মাল ডে। বাট একটা রুগীর জন্য তার জীবনের একটা বিশেষ দিন সেদিন। সেদিন কি দিন? সে প্রচন্ড ব্যথা নিয়ে তোমার কাছে আসছে, প্রচন্ড যন্ত্রণা নিয়ে তার বাচ্চাটাকে তোমার কাছে নিয়ে আসছে, তো তার কাছে একটা বিশাল ব্যথা, বিশাল দিন। তুমি যদি এই দিনটাকে অনার না করো, এই দিনটাকে যদি তুমি অনার না করো, probably you will be a failure physicians, probably you will be a failure. আমি সবসময় ইন্টারনেট থেকে বলি, তোমরা তো কিছুদিন পর ইন্টারনেট হয়ে যাবে, আমরা বলি যে ভোর 5টা বাজে ফজরের নামাজ পড়ে উঠে মাঝে মাঝে শুনি অ্যাম্বুলেন্স আসছে শব্দ করতে, কাছে না অ্যাম্বুলেন্স শব্দ করতে করতে আসতেছে। অ্যাম্বুলেন্সের মধ্যে একটা কুষ্টিয়ার একটা ছেলের বাবা বা মা শুয়ে আছে, গভীর রাত্রে তার মার খুব অসুস্থতা হয়েছে, সে অ্যাম্বুলেন্স ভাড়া করে অ্যাম্বুলেন্সে তুলে শব্দ করতে করতে সাইরেন বাজাতে বাজাতে অ্যাম্বুলেন্স রাজশাহী মেডিকেল কলেজে আসছে বা তোমার বারেন মেডিকেল কলেজে আসছে, উইথ দি হোপ যে কোনো মতে হাসপাতালে পৌঁছাতে পারলেই সেইখানে ডাক্তার আমার মাকে সুস্থ করবে। প্রচন্ড আবেগ, প্রচন্ড ভরসা, প্রচন্ড ভয় নিয়ে সে আমার কাছে আসছে। আমি ভোর রাত্রে, আমি ডাক্তার ইন্টার্নে বসে আছি, ওই ডাক্তারের সেই আস্থা, সেই ভালোবাসা, সেই
ভরসার জায়গা নিয়ে সে আমার কাছে আসলো। কি আশা? ছুটে আসছে কুষ্টিয়া থেকে, কিন্তু এসে তার বিশ্বাস যে মেডিকেলে পৌঁছালেই একজন ডাক্তার আমার মাকে দেখবে এবং সে এমন সুন্দর করে দেখবে, এমন ইনজেকশন দেবে, এমন চিকিৎসা দেবে, আমার মা ভালো হয়ে যাবে। এই বিশ্বাস নিয়ে সে 400 কিলোমিটার 200 কিলোমিটার জায়গা ছুটে আসছে। তুমি ইন্টারনেট ডাক্তার সে রাত্রে ডিউটি করতেছো। তুমি যদি ওই তার আবেগটাকে, তার বিশ্বাসটাকে, তার ভরসাটাকে অনার না করো, you will insult your profession, you will insult your life. সুতরাং আমি মনে করি যে প্রত্যেকটা ডাক্তারের উচিত ওই জায়গাটাকে অ্যাড্রেস করে ডাক্তার হওয়া, ওই জায়গাটাকে পয়েন্ট করে আমার নিজেকে তৈরি করা। আমি যদি আমার নলেজ, আমার অ্যাটিটিউড, আমার স্কিলনেস দিয়ে ওই জায়গাটার সম্মানটাকে, ওই ভরসের জায়গাটাকে সম্মান করতে না পারি, প্রবাবলি আই উইল বি ফেইলিওর ওয়ান। আই উইল ডেফিনেটলি আমার ডাক্তার হওয়ার জীবনটাকে বৃথা, ব্যর্থ। আমার করতে ডাক্তার হওয়ার দরকার নেই। সে অন্য কিছু করবে, আলু পটলের ব্যবসা করবে, মাছের ব্যবসা করবে, বড়লোক হবে, গাড়ি কিনবে, অথবা সুন্দর একটা মেয়ে করে গাড়ি চাবি নেবে। নো ডাউট এটা বড়লোকের নিয়ে দিয়ে তুমি লাইফ পেয়ে যাবে। ডাক্তার হওয়ার দরকার নেই। সো উই ওয়ান্ট টু মেক সাম সিনসিয়ার, অনেস্ট এবং খুব পেশা, professional doctor, professional doctor. And that is my patient. I always expect that my student will be very sincere to manage the patient, to honor the patient, to address the emotion of the patient attendance. This is all about today's class. Any question? তাহলে তুমি জিজ্ঞেস করতে পারো. Let's go asking the question. আছে কোনো question? Question আছে? আমার কথা শুনতে পাচ্ছো? জি স্যার, শুনতে পাচ্ছি। স্যার, শোনা কোনো যাচ্ছে। question নাই? কোনো question নাই? থ্যাংক ইউ ভেরি মাচ। ঈদ মোবারক। তোমাদের সাথে ঈদের পরে আবার কথা হবে। তোমরা তো বাসায় আছো নাকি সবাই? ইয়েস Yes, স্যার। sir. বাসায় থাকো, স্টে সেফ। করোনার মধ্যে বেশি ঘোরাঘুরি করার দরকার নাই। ঈদের মধ্যে আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব আড্ডা মারার দরকার নাই। বাড়িতে থাকো, মাস্ক পরে ঘোরাফেরা যদি করতে হয়, খুব বেশি বাজার টাজার যেও না, হ্যাঁ? পড়াশোনা করো। You need knowledge. The power of the doctor is the knowledge. We have no muscle power, we have no police, we are not the magistrate. We have only power of knowledge. So just acquire the knowledge, read more books, read the lectures, and ask the question. Probably there is get good doctors for us. Okay, thank you very much. Can I leave? Can I leave? Okay, sir. Thank you, sir. স্যার, আসসালামু Okay, আলাইকুম। thank you very much. আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। Assalamualaikum, sir. আসসালামু আলাইকুম। বাসায়। স্যার। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, বলেন।